স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। রাতের আকাশে ভেসে উঠল আবু সাইদ মুগ্ধ। জনতা মুগ্ধ হয়ে উপভোগ করেন বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদ ও পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিকমেয় এভিনিউয়ে প্রথমবার দৃষ্টিনন্দন লেজার ও ড্রোন শোর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া শ্রোতারা উপভোগ করেন উন্মুক্ত কনসার্ট। বাংলা নববর্ষ উদযাপনে মানিকমিয়া এভিনিউয়ে ছিল ব্যতিক্রমী আয়োজন, লেজার ও ড্রোন শো। চীনা দূতাবাসের কারিগরি সহায়তা ও সরকারের সহযোগিতায় এর আয়োজন করে শিল্পকলা একাডেমি। নববর্ষের এই আয়োজন উপভোগে ছিল হাজারো মানুষ। সন্ধ্যা ৭টায় শুরু হয় লেজার ও ড্রোন শো। এতে ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সময়কে তুলে ধরা হয় নানা প্রতিকৃতির মাধ্যমে। এর আগে বেলা ৩টা থেকে শুরু হয় উন্মুক্ত কনসার্ট। কনসার্টটার জন্য পুরো ফ্যামিলি নিয়ে অনেক মজা করতেছি, বিশেষ করে ওনাদের গানগুলো আমাদের অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠানটা আমাদের জন্য অনেক আনন্দময়, কারণ আমরা জুলাইয়ের এই একটা হতাশের পরে এই প্রোগ্রামটা আমাদের অনেক দরকার ছিল। অনেক ভালো, অনেক মজা হয়েছে, আমি অনেক খুশি। শোতে আরও দেখানো হয় ২৪-এর বীর পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। অনেক সুন্দর লাগছে, অনেক বাংলাদেশের এই প্রথম চায়না আমগো অনেক একটা সুন্দর একটা উপভোগ করতে দিচ্ছে আমাদের। পয়লা বৈশাখ আমরা অনুষ্ঠানটা খুবই উপভোগ করেছি, আমাদের জন্য এটা সেরা ছিল। এখানে ব্যান্ড আছে, সাংস্কৃতিক আছে, সব দিক থেকে অনুষ্ঠানটা সেরা। কনসার্টকে কেন্দ্র করে মানিকমেয় এভিনিউয়ে ছিল উপচে পড়া ভিড়। বৈশাখ মানেই এদেশের সবচেয়ে রঙিন সার্বজনীন উৎসব। সংস্কৃতির নানা রঙে রঙিন হয়ে ওঠে বৈশাখের উদযাপন। শেষ প্রহরে প্রতিটি বাঙালি মিলেছে সঙ্গীতের মোহনায়, যে সুর দিয়েছে সবাইকে নতুন বছরের শুভবার্তা। মানজুমা ফজলিলিমা, ডিবিসি নিউজ, মানিকমেয় এভিনিউ, ঢাকা। সরবরাহ নিশ্চিত না করেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। IMF-এর চাপে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা। শিল্প মালিকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে, সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার। ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম ৩৩% পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প মালিকরা বলছেন, এর ফলে সরকারের রাজস্ব নয়, বরং দুর্নীতি বাড়বে। আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক, আমাদের মধ্যে আছে ঝামেলার লোক, উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয়। পণ্যের দাম তো অবশ্যই বাড়বে। আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন, তখন আমি প্যাকেট ছোট করব। আবার গ্যাসের দাম বাড়াইবেন, এটাতে আমরা ছোট করব। বিদ্যুতের দাম বাড়াবেন, এটাও আমরা প্যাকেট ছোট করব। কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে, বিস্কিট নাই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প। বায়ার কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না, বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল, পাওয়ারের দাম কম ছিল, আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা। বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই, বায়ার চলে যাবে অন্য দেশে। কারণ আমাদের মূল হলো কি, আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ। তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি, এটা কিন্তু বায়ার বুঝতেছে না। এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এর ফলে রড, সিমেন্ট, সার, সিরামিক, বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট, আরেকটা শ্রেণীর আরেকটা রেট, এটা বিভ্রান্তিকর। এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই। আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কিছুদিন ওয়েট করতে পারতো। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো। বাট আমার ধারণা এখানে বোধহয় IMF-এর চাপ ছিল। শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত জীবনযাপনের আশায় রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানুষ।
পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জনশুমারির রাজধানীর বর্তমান জনসংখ্যা 1 কোটির বেশি বলা হলেও বাস্তবে 2 কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীতে যে হারে মানুষের সংখ্যা বাড়ছে তাতে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের 6ষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ। এখানে তাদের জন্য নেই সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা। পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা, ফুটপাতে বেড়ে উঠছে সন্তানেরা। কিন্তু কেন? ঢাকা শহরে আছি 85 বছর পরে। ঢাকা শহরে গেলে একদিনে 10 টাকা দিব, 5 টাকা দিব, 15 টাকা দিব, বাজার করে আল্লাহ খাওয়াবো। পোলা বান নিয়ে জিবুতলে রাসর করে ধরে খাই, ডাল চাল আল্লাহ যা মিলে তাই খাই। বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় 18 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী। জনশুমারি 2022 বলছে, ঢাকা শহরে 1 কোটি 2 লাখের বেশি মানুষ বাস করছে, যদিও বাস্তবে তা 2 কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের। গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র্য। কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছেন নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ঢাকার যে আয়তন, সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব, আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই। সমন্বিত যে পরিকল্পনা থাকা দরকার ছিল, সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে। বৈশ্বিক বসবাসের উপযোগিতা সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত। ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা। ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না, আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম, সেগুলো দিয়ে হবে না। যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পাড়ি জমানো বন্ধের কোনো উপায় নেই, যতক্ষণ না আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া আগামী 2রা মে হল খোলা হবে এবং 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকে তারা সেখানে অবস্থান করছেন। সভায় গত 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। বিভিন্ন সময় গুম ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের সাথে নিয়ে ব্যতিক্রম পহেলা বৈশাখ উদযাপন করেছে জাতীয়তাবাদী বগুড়া পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম, শেখ রিবির সাদা দলের সভাপতি প্রফেসর আমিনুজ্জামান রিপন সহ অন্যান্যরা। আমাদেরকে এখনো খুন করেছে তার হিসাব অব্যাহত রাখতে হবে এবং গণতান্ত্রিক সরকার। রবিবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে 34 জন। এই হামলায় আহত হয়েছে 117 জন। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ভলোদিমির আর্টিউক জানিয়েছেন, রুশ বাহিনী শহরের কেন্দ্রস্থলে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তখন রাস্তায় প্রচুর লোক ছিল, তাই বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সুমি শহরের রাস্তায় লাশ পড়ে থাকতে দেখা যায় এ সময় এবং তাদের উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।